অবজারভেশন মেথড বা অবজারভেশন ডাটা কালেকশন টুলস কি, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ খুব ভালোভাবে উদাহরণ সহ জানার চেষ্টা করব। আমি আপনাদের সাথে আছি নাহিদ হাসান এবং আপনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নার্সিং সলিউশনে স্বাগত। আমরা অবজারভেশন মেথড শুরু করার আগে ডাটা কালেকশন টুলস সম্পর্কে আলোচনা করে নিই। ডাটা কালেকশন টুলস কি, এর আগের ক্লাসে আমরা ডাটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এর টাইপস নিয়ে। এখন আমরা ডাটা কালেকশন টুলস নিয়ে বলবো। একজন রিসার্চার স্যাম্পলের কাছ থেকে যেই প্রক্রিয়া বা মেথডের মাধ্যমে ডাটা কালেক্ট করে সেই প্রক্রিয়া বা মেথডকেই বলা হয় ডাটা কালেকশন টুলস। একজন রিসার্চার বিভিন্ন উপায়ে বিভিন্ন মেথডে ডাটা কালেক্ট করতে পারে, যেমন অবজারভেশনের মাধ্যমে, ইন্টারভিউয়ের মাধ্যমে, সার্ভে বা কোশ্চেনারির মাধ্যমে, আরো বিভিন্ন মাধ্যম আছে। তবে আজকে আমরা অবজারভেশন মেথড নিয়ে কথা বলবো। অবজারভেশন মেথডটা কি? একজন রিসার্চার স্যাম্পলের কাছ থেকে অবজার্ভের মাধ্যমে যে ডাটাগুলো কালেক্ট করে সেই প্রক্রিয়াটাকে আমরা অবজারভেশন মেথড বলি। আবার বলছি, একজন রিসার্চার অবজার্ভের মাধ্যমে বা অবজার্ভ মেথড ইউজ করে যে ডাটাগুলো কালেক্ট করে সেগুলো, সেই মেথডটাকে আমরা অবজারভেশন মেথড বলি। এগুলো ক্লিয়ার হবে। এখন আমরা টাইপস পড়বো, টাইপসের যখন এক্সাম্পল দেব তখন। আসুন আমরা টাইপস শুরু করি। আমরা প্রথমে সব থেকে গুরুত্বপূর্ণ টাইপস নিয়ে কথা বলবো এবং পরে আস্তে আস্তে কম গুরুত্বপূর্ণ টাইপসের দিকে আলোচনা করব। প্রথমে আমরা টাইপসের ভিতরে লিখেছি পার্টিসিপেন্ট অবজারভেশন। পার্টিসিপেন্ট অবজারভেশন বলতে কি বোঝাচ্ছে? এই শব্দের ভিতরেই কিন্তু অ্যান্সারটা লুকিয়ে আছে। পার্টিসিপেন্ট মানে কি? অংশগ্রহণ করা। একজন রিসার্চার যাদের উপর রিসার্চ করতে চান তাদের সাথে যুক্ত হন, যুক্ত হয়ে মানে অংশগ্রহণ করেন এবং তারা যে সকল কাজ করেন, যা করেন সব তাদের সাথে থেকেই করেন এবং তাদের ডাটা কালেক্ট করতে থাকেন। কিন্তু রিসার্চার যে তাদের কাছ থেকে ডাটা কালেক্ট করবেন, তিনি একজন রিসার্চার, এই সম্পূর্ণ বিষয়টা মানে তার পরিচয়টা তিনি কাউকে জানান না। মানে স্যাম্পল, যে স্যাম্পলের কাছ থেকে রিসার্চার ডাটা কালেক্ট করতে চাচ্ছেন সেই স্যাম্পলদের রিসার্চার জানান না যে আমি একজন রিসার্চার, আমি আপনাদের বিষয়ে ডাটা কালেক্ট করতে এসেছি, এই কোনো বিষয় তিনি বলেন না। তার পরিচয়টা গোপন রেখে স্যাম্পলের কাছ থেকে ডাটা কালেক্ট করে এবং সরাসরি সে অংশগ্রহণ করার মাধ্যমেই ডাটাগুলো কালেক্ট করে। এটাকে আমরা পার্টিসিপেন্ট অবজারভেশন বলছি। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে শিখি। মনে করেন একজন রিসার্চার একটা গ্রামীণ পরিবেশে গেছে, একটি গ্রামে গেছে। কেন গেছে? রিসার্চ করার জন্য এই বিষয়ে যে তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে। তো একজন রিসার্চার গেছে, গিয়ে সাধারণ যে মানুষজন পেয়েছে তাদের সাথে তিনি যে বলছে, যে এমন ভাবে বলছে যে আমি আপনাদের সাথে কিছুদিন থাকতে চাই, আমি দেখতে চাই আপনারা কিভাবে কাজ করেন, আমি একটু শহর থেকে এসেছি, আমিও এই বিষয়ে একটু আপনাদের সাথে কাজ করতে চাই। কিন্তু তিনি এটা বলেন না যে আমি একজন রিসার্চার, আমি রিসার্চ করতে চাই, আমি আপনাদের থেকে ডাটা কালেক্ট করতে চাই, আপনারা কি করেন কি করেন না, কিভাবে করেন সেই বিষয়ে ইনফরমেশন নিতে চাই। এইসব কোনো বিষয়ে তিনি তাদের জানান না। না জানিয়ে তিনি তাদের সাথে থাকেন, তারা যে সকল কাজ করে সে সকল কাজ করেন, সবকিছু করেন এবং তিনি সুযোগ মতো, সময় মতো ছবি তোলেন, ভিডিও করেন এবং খাতায় নোট করেন, তার সুবিধা মতো তিনি ডাটা কালেক্ট করতে থাকেন। এটাকে আমরা বলছি পার্টিসিপেন্ট ডাটা কালেকশন বা পার্টিসিপেন্ট অবজারভেশন মেথড। এই পার্টিসিপেন্ট অবজারভেশন মেথডের একটি খারাপ দিক আছে বা যার লিমিটেশন আছে। সেটা হলো যে স্যাম্পলের ভিতর থেকে তিনি ডাটা কালেক্ট করছেন, স্যাম্পলটা তো আর জানে না যে তিনি একজন রিসার্চার বা তিনি ডাটা কালেক্ট করছে। মনে করেন ডাটা কালেকশনের ভিত্তিতে তিনি কিছু ছবি তুললেন বা ভিডিও করলেন, সেগুলো তাদের পার্সোনাল বিষয় হতে পারে। হঠাৎ যদি তিনি ধরা পড়ে যান যে কোনো পার্সোনাল বিষয়ে তিনি ছবি তুলছেন বা ভিডিও করছেন বা এরকম কোনো কাজে যদি তিনি ধরা পড়ে যান, তখন কিন্তু রিসার্চারের অবস্থা খারাপ করে দিবে। কারণ তার সে তো বলে নাই যে আমি একজন রিসার্চার, তারা তো কি না কি বলছে, তাকে মারপিট শুরু করে দেবে না। এটা হচ্ছে পার্টিসিপেন্ট রিসার্চ অবজারভেশনের একটি খারাপ দিক বা
লিমিটেশন। এখন আমরা কথা বলবো নন পার্টিসিপেন্ট অবজারভেশন কোনগুলো। এর আগে আমরা পার্টিসিপেন্ট অবজারভেশনটা খুব ভালোভাবে বুঝেছি। যারা বুঝতে পারেন নাই, ভিডিওটা 3 বার দেখবেন খুব মনোযোগ সহকারে। এটা বোঝা একটু কষ্ট আছে, কিন্তু বোঝা পসিবল খুব সহজভাবে। এখন আমরা নন পার্টিসিপেন্ট অবজারভেশনটা দেখব। পার্টিসিপেন্ট অবজারভেশনে আমরা দেখেছি যে একজন রিসার্চার সরাসরি স্যাম্পলের সাথে অংশগ্রহণ করে ডাটা কালেক্ট করেছে। আর নন পার্টিসিপেন্ট অবজারভেশনে কি হবে, যে একজন রিসার্চার দূরে থেকে অবজারভেশন করে। এবার আমরা কথা বলবো সেমি পার্টিসিপেন্ট অবজারভেশন সম্পর্কে। এবার বলে রাখি যে পার্টিসিপেন্ট অবজারভেশন করেছি এবং সেমি পার্টিসিপেন্ট অবজারভেশন সেম জিনিস, এক জায়গায় পার্থক্য। সেটা হলো নন পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট অবজারভেশনের ক্ষেত্রে যেহেতু স্যাম্পলরা জানতো না আমি একজন রিসার্চার, আমি ডাটা কালেক্ট করতে এসেছি, জানতো না, তাই সেটা ছিল পার্টিসিপেন্ট অবজারভেশন। এখানে কি হবে, পার্টিসিপেন্ট অবজারভেশনই হবে, কিন্তু স্যাম্পলরা জানবে যে আমি তাদের সম্পর্কে ডাটা কালেক্ট করতে এসেছি, ডাটা কালেকশন করব এবং ছবি ভিডিও যেভাবে পারি না কেন ডাটা কালেকশন করব। মানে আমার সম্পর্কে স্যাম্পলটা জানবে, সেটাই হচ্ছে সেমি পার্টিসিপেন্ট অবজারভেশন। সেমি পার্টিসিপেন্ট অবজারভেশনেরও একটা লিমিটেশন আছে। কি ধরনের লিমিটেশন, যে আমি মনে করেন আমি যে স্টুডেন্টদের, আমি ক্লাসের ভিতরে উপস্থিত আছি এবং আমি চাচ্ছি আমার স্টুডেন্টরা কিরকম ব্যবহার করে বা কিরকম পড়াশোনা করে সে বিষয়ে আমি জানতে চাচ্ছি। স্টুডেন্টরা তো আমাকে দেখতে পাচ্ছে, বুঝতে আসছে যে আমি তাদের উপর দেখছি, নজরদারি করতেছি, তাই না? তাহলে কিন্তু আমার সামনে তারা খারাপ ব্যবহার করবে, খারাপ কথা বলবে। তারা চেষ্টা করবে সর্বোচ্চ ভালো দিকটা তাদের প্রকাশ করার। তাহলে কি আমি কিন্তু অ্যাকচুয়াল বা প্রকৃত ডাটা কিন্তু আমি পেলাম না। এটা কিন্তু আমাদের একটা লিমিটেশন। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যে নন পার্টিসিপেন্ট অবজারভেশনের ভিতরে কি ধরনের লিমিটেশন থাকে। এই ধরনের একটা লিমিটেশন হলো, যেহেতু রিসার্চার দূরে থেকে অবজার্ভ করছে, তাহলে কোনো কিছু যদি জানতে চাই বা বুঝতে চাই এটা কেন করছো, কিভাবে করছো, তাহলে কিন্তু রিসার্চার তাকে জিজ্ঞাসা করতে পারে না কোনো কিছু, বা বুঝতে চাইতে পারে না। তাই এটা হচ্ছে নন পার্টিসিপেন্ট অবজারভেশনের লিমিটেশন। এখন আমি আরো একবার এই তিনটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। পার্টিসিপেন্ট অবজারভেশনটা হলো রিসার্চার সরাসরি স্যাম্পলের ভিতরে যুক্ত হয়ে অংশগ্রহণ করে ডাটা কালেকশন করবে, কিন্তু তার পরিচয় সে গোপন রাখবে যে আমি ডাটা কালেক্ট করতে এসেছি, আমি একজন রিসার্চার। এবং সেমি পার্টিসিপেন্ট অবজারভেশনটা সেম জিনিস, কিন্তু এই জায়গাটাই রিসার্চার কি করে, যে সে স্যাম্পলের সাথে অংশগ্রহণ করে যুক্ত হয়, কিন্তু সে বলে দেয় আমি রিসার্চার, আমি রিসার্চ করতে চাই, আমি ডাটা কালেক্ট করতে চাই, আপনাদের সম্পর্কে এটা বলে দেয়। সেটা হচ্ছে সেমি পার্টিসিপেন্ট অবজারভেশন। এবং নন পার্টিসিপেন্ট অবজারভেশন হচ্ছে যে রিসার্চার দূরে থেকে ডাটা কালেকশন করে, স্যাম্পলের সাথে থাকে না। যেমন সিসিটিভির মাধ্যমে আমি এক্সাম্পল দিয়েছি। এখন আমি বলবো স্ট্রাকচার্ড অবজারভেশন কি। স্ট্রাকচার কথা শুনেই কিন্তু একটা সিস্টেম সিস্টেম ভাব আসছে। মানে যে অবজারভেশনটা একজন রিসার্চার সিস্টেম অনুযায়ী করে, যে এটার পরে আমি এটা করব, এটার পরে এটা করব, এটা করব না এটা করব, মানে একটা সিস্টেম তৈরি করে, একটা ডিজাইন করে, একটা রুলস তৈরি করে যে এটা করার পরে এটা করব, এটা হলে ওটা করব। এইভাবে যে একটা সিস্টেম তৈরি করে, সেটা হচ্ছে স্ট্রাকচার্ড অবজারভেশন। এবং আনস্ট্রাকচার্ড অবজারভেশন কোনগুলো, যেখানে রিসার্চার কোনো সিস্টেম তৈরি করে না, মন মতো ডাটা কালেকশন করে, যখন যেটা বলছে যেভাবে পারে সেভাবে করতেছে, কোনো লিমিটেশন নাই বা কোনো শর্ত নাই, কোনো সিস্টেম তিনি রাখেন নাই, সেটা হচ্ছে আনস্ট্রাকচার্ড অবজারভেশন। আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্ট্রাক। এবার আমি কথা বলবো ইন্ডিভিজুয়াল অবজারভেশন কি। একজন রিসার্চার যখন একটি সিঙ্গেল পার্সনের উপর, সিঙ্গেল বিষয় বা সিঙ্গেল মানুষের উপরে রিসার্চ করতে চান এবং একজন সিঙ্গেল মানুষের কাছ থেকে ডাটা কালেক্ট করতে চান, তখন সেটাকে আমরা বলবো ইন্ডিভিজুয়াল অবজারভেশন। যখন অনেকগুলো মানুষ অনেকগুলো স্যাম্পলের কাছ থেকে ডাটা কালেক্ট করতে চান অবজার্ভের মাধ্যমে, তখন সেটাকে আমরা বলবো গ্রুপ অবজারভেশন। আমাদের আরো দুইটা যে অবজারভেশন টুলস আছে, সেটা হচ্ছে কন্ট্রোলড অবজারভেশন এবং আনকন্ট্রোলড অবজারভেশন। কন্ট্রোল অবজারভেশন কি, একজন রিসার্চার যখন তার স্যাম্পলদের কন্ট্রোল করতে পারে, এটা করো ওটা করো না, এরকম কন্ট্রোল করতে পারে বা জিজ্ঞাসা করতে পারে এইভাবে করো ওইভাবে করো, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল অবজারভেশন।
এবং আনকন্ট্রোল অবজারভেশন কোনগুলো? যেগুলো স্যাম্পল নিজে থেকেই করে, প্রাকৃতিক ভাবে যেগুলো হয়, মানে যেখানে রিসার্চারের কোনো হাত নেই, সেগুলো হচ্ছে আমাদের আনকন্ট্রোলড অবজারভেশন। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে ডাটা কালেকশন টুলস কি এবং অবজারভেশন যে আমাদের মেথড আছে, সেই অবজারভেশন মেথডের টাইপস গুলো শিখলাম। এখন আমি 1 মিনিটের ভিতরে অবজারভেশন টুলসটা বা অবজারভেশন যে মেথড আছে আমাদের, সেটা বোঝানোর চেষ্টা করছি। অবজারভেশন মেথডটা হলো একজন রিসার্চার স্যাম্পলের কাছ থেকে অবজার্ভের মাধ্যমে যে ডাটা কালেক্ট করে, সেই ডাটা কালেক্ট করার ওই সিস্টেম বা যে মেথডটা আছে, সেটাই হচ্ছে অবজারভেশন মেথড। অবজারভেশন মেথডের অনেকগুলো টাইপস আছে। যেমন প্রথমে আমরা লিখেছি পার্টিসিপেন্ট অবজারভেশন। একজন রিসার্চার যখন সরাসরি স্যাম্পলের সাথে অংশগ্রহণ করে ডাটা কালেক্ট করে, কিন্তু তিনি মানে রিসার্চার স্যাম্পলটার বলে না যে আমি একজন রিসার্চার এবং আমি ডাটা কালেক্ট করতে এসেছি আপনাদের, তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপেন্ট অবজারভেশন। এবং নন পার্টিসিপেন্ট অবজারভেশন কোনটা হবে? নন পার্টিসিপেন্ট অবজারভেশন হবে একজন রিসার্চার দূরে থেকে ডাটা কালেক্ট করবে, মানে দূরে থেকে স্যাম্পলদের অবজারভেশন করবে, সেটাকে আমরা বলছি নন পার্টিসিপেন্ট অবজারভেশন। তাহলে এখন আমরা বাকি থাকলো সেমি পার্টিসিপেন্ট অবজারভেশন। সেমি পার্টিসিপেন্ট অবজারভেশন কোনগুলো? সেমি পার্টিসিপেন্ট অবজারভেশন পার্টিসিপেন্ট অবজারভেশনের মতোই, কিন্তু এখানে পার্থক্য হলো যে স্যাম্পলরা জানবে যে তিনি একজন রিসার্চার, তিনি ডাটা কালেক্ট করতেই এসেছেন, সেটা হচ্ছে সেমি পার্টিসিপেন্ট অবজারভেশন। তারপরে আমরা পড়লাম স্ট্রাকচার্ড অবজারভেশন এবং আনস্ট্রাকচার্ড অবজারভেশন। স্ট্রাকচার্ড অবজারভেশনটা হলো যে রিসার্চার যখন ডাটা কালেক্ট করবে একটা সিস্টেম অনুযায়ী, একটার পর একটা ধাপ অনুযায়ী, একটা তার সিস্টেম ভাবে সাজানো থাকবে, সেটা হচ্ছে স্ট্রাকচার্ড অবজারভেশন। এবং যেটাতে কোনো ধাপ থাকবে না, ইচ্ছা মতো ডাটা কালেকশন করবে, সেটা হচ্ছে আনস্ট্রাকচার্ড অবজারভেশন। আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ অবজারভেশন। কি? একজন রিসার্চার যদি একটি সিঙ্গেল স্যাম্পলের উপরে ডাটা কালেক্ট করতে চান, তাহলে সেটা হবে যে ইন্ডিভিজুয়াল অবজারভেশন। এবং একটি গ্রুপ বা অনেকগুলো মানুষের ভিতরে যদি ডাটা কালেক্ট করতে চান, সেটা হবে গ্রুপ অবজারভেশন। আশা করি ডাটা কালেকশন টুলস এর অবজারভেশন মেথডটা আমি ভালোভাবে বুঝাতে সক্ষম হয়েছি। এখন আপনারা যদি এরকম ভিডিও আরো পেতে চান, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।